আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা কেমন আছো সবাই? তোমাদের আরো একটা মাস্টার ক্লাস নির্মিত অংশ, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসো আমরা নির্মিতি কোনগুলো শিখবো। তোমাদের প্রথম পার্টে, দুইটা পার্টে ভাগ করা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রটা। আমরা একটু দেখি ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম এবং তার সাথে যে সংবাদ প্রতিবেদন যে অংশটা আছে, এটা তোমাদের আমি আজকে দেখাই দিব। বুঝতে পারছো? এই সংবাদ প্রতিবেদন নিয়ে কিন্তু মহা ঝামেলা আছে। ঝামেলাগুলোর কারণ হলো, আগে তোমাদের আগের যে বইটা, ওটার যে রচনা সম্ভার ছিল, যদি তোমরা ঘাটো দেখবা ওখানে সংবাদ প্রতিবেদনের কোনো নমুনা দেওয়া ছিল না। এখন সংবাদ প্রতিবেদনের বোর্ড বইয়ে কোনো নমুনা নাই, বাট সিলেবাস এটা ইনক্লুডেড ছিল, পরীক্ষায় আসতো, ছেলেপেলার লিখতে হতো। তো নমুনা না থাকার কারণে আসলে কোনটা যে কি হবে, মানে প্রপার নমুনা কোনটা, কোন স্টাইলে লিখতে হবে, এটা নিয়ে আসলে মতবিরোধ ছিল স্টুডেন্টদের মধ্যে, টিচারদের মধ্যে, কোনটা প্রপার। তবে এখন যেহেতু তোমাদের বোর্ডে, তোমাদের যে বই এখন তোমরা যেটা পড়ো, ওটার মধ্যে কিন্তু সংবাদ প্রতিবেদনের নমুনা অলরেডি দেওয়া আছে, সুতরাং এখন আর কোনো ঝামেলা নাই। ভাই সেটা তোমাদের দেখাই দিব। তো এখন ভাব সম্প্রসারণ আর সারাংশ সারমর্ম নিয়ে দুটো কথা একটু শুরুতে না বললেই নয়। মনে রাখবা, এই ভাব সম্প্রসারণ আর হচ্ছে তোমার সারাংশ সারমর্ম, দুটো মানে ভাব সম্প্রসারণ আর ভার্সেস সারাংশ অথবা সারমর্ম, এগুলো আসলে একটা আরেকটার ভার্সেস, বিপরীতমুখী। মানে সারাংশ সারমর্ম ভার্সেস ভাব সম্প্রসারণ কেন বললাম, এখন নিশ্চয়ই বুঝতে পারছো। আমি তোমাকে দেখাই, বিস্তারিত দেখালে আরো ক্লিয়ার হবে। আমরা ভাব সম্প্রসারণে কি করি? একটি ছোট কথা বা বক্তব্য বড় করে লিখি। মানে আমরা আসলে করি কি, অর্থাৎ আমরা এটাকে সম্প্রসারিত করি। এখানে তার ঠিক উল্টাটা, কোনো বিস্তারিত বক্তব্যকে ছোট করে লিখি, ছোট করে লিখি। এই সার, দেখো এই সার কথায় অর্থই হলো তোমার মূল, আর অংশ মানে হচ্ছে তার অংশ। সারাংশ কথার অর্থ দাঁড়ালো মূল অংশ, বা যদি সেখানে তুমি মর্ম বলো, মর্ম মানেও মূল কথা। তো সারাংশ সাধারণত গদ্যের মূল কথাটা আমরা যখন লিখি তখন সেটা সারাংশ হয়, আর কবিতার মূল কথাকে যখন আমরা লিখি সংক্ষিপ্ত আকারে তখন সেটা সারমর্ম হয়। এটা আমরা প্রত্যেকে জানি। তো দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় বলো তো? বেসিক পার্থক্যটা হচ্ছে, আমরা এখানে আসলে আমরা বড় করি, আর এখানে আসলে আমরা কি করি, আসলে আমরা ছোট করি। এটা হচ্ছে মূল কথা, এটা একটু মাথায় রেখে দিও, হ্যাঁ? তো আসো আমরা এগুলো নিয়ে আর একটু বিস্তারিত কথা বলি, এবং সারাংশ সারমর্ম কিভাবে লিখতে হয় সেটার উপর একটা মডেল ভাইয়া তোমাদের দেখাই দিব, একটু ওয়েট করো। বা ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয়, বিশেষত ভাব সম্প্রসারণটা বেশি জরুরি। ভাব সম্প্রসারণ, সম্প্রসারণ শব্দের অর্থ বড় করা, অর্থাৎ ভেতরকার যে অর্থটা, মূল ভাবটা বা মূল বক্তব্যটা, সেটাকে আমরা বড় করব, এটি হচ্ছে ভাব সম্প্রসারণ। তো এখানে কিছু আছে, এটা তোমাদের জন্য সাজেশন না, আবার ওরকম মনে করবা না যেটা সাজেশন। এটা আমরা কিছু নমুনা নিছি আলোচনা করার সুবিধার্থে, তোমাদের জন্য সহজে বুঝাই দিতে পারি কোনটা কি বা কোনটার বক্তব্য কিভাবে লিখতে হয়। দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়। এই কথাটাকে তুমি যখন ব্যাখ্যা করবা, কি কি কথা এখানে আনা উচিত, কিভাবে লেখা উচিত, বা কোন কথাগুলো বললে তোমার নম্বর ভালো হবে, কোন ধরনের বিশ্লেষণ দিলে তুমি টিচারকে সহজে উইন করতে পারবা, এগুলোই আমরা এখানে আলোচনা করব। দুর্নীতি শব্দের অর্থ নীতি গর্হিত কাজ, অর্থাৎ এক কথায় বললে খারাপ কাজ, ভালো কাজ না। এখন আমাদের দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা কল্পনা করি দুর্নীতি আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, একটু বুঝো। ধরো সরকার কোনো একটা প্রকল্পে, ধরো যে 10,000 কোটি টাকা সরকার ব্যয় করবে, এটা তার জন্য মনে করো প্রকল্প ব্যয় ধরা হয়েছে। এখন পরে দেখা গেল
এই প্রকল্প ব্যয় বাড়তেছে। প্রকল্প ব্যয় বাড়তে বাড়তে আমরা এক সময় দেখি যে এটা ছিল হচ্ছে 10,000 কোটি টাকা, এটা এক সময় ব্যয় বাড়তে বাড়তে হয়ে গেছে তোমার 15,000 বা 18,000 বা 20,000 কোটি টাকা। যে ছিল এটা হয়ে গেছে এটা। এখন 10,000 কোটি টাকার প্রকল্প মানে এটা খুব বড় সাইজের প্রকল্প, সেটা যখন 18,000 কোটি টাকা হয়ে গেল সেটা আরো বড় খুব মহাপ্রকল্প মেগা প্রকল্পই হয়ে গেল। 8 কোটি টাকা এখানে অতিরিক্ত লাগলো, ঠিক তো? আচ্ছা, এখন দেখো যে 8 কোটি টাকা সরকার অতিরিক্ত লাগলো, এই জায়গায় সরকারকে ব্যয় করতে হলো। যদি এটা করতে না হতো তাহলে এই 8 কোটি টাকাকে আমরা 8 ভাগে বিভক্ত করে যদি কিছু ছোট প্রকল্প বাস্তবায়ন করতাম, প্রতি প্রকল্প 8 কোটি মানে 8,000 কোটি, আমি তো 8 কোটি বলতেছি বারবার, এটা 10,000 কোটি, এটা হলো 8,000 কোটি। তো এই 8,000 কোটি টাকাকে যদি আমি ছোট ছোট প্রকল্পে বিভক্ত করতাম, তাহলে তোমার প্রতিটা 1,000 কোটি টাকার প্রকল্প আমি বাস্তবায়ন করতে পারতাম, মানে 8টা করে। আচ্ছা, যদি আমি সেখানে 500 কোটি টাকা করে ব্যয় করতাম, আমি 16টা প্রকল্প বাস্তবায়ন করতে পারতাম। মানে গ্রামে একটা ছোটখাটো ব্রিজ কালভার্ট বানাইলে কি 500 কোটি টাকা লাগে? রাস্তা বানালে 500 কোটি টাকা লাগে? 10, 20, 30 কোটি টাকা হলে বড় বড় কাজ হয় গ্রামের প্রেক্ষাপটে। তো যে টাকাটা আমি অতিরিক্ত দিলাম, ছোট বা মাঝারি সাইজের প্রকল্প কম করে হলো 30 থেকে 40টা বাস্তবায়ন করা যেত, যেটা সুফল জনগণ পাইতো। কিন্তু ওটা আমি করতে পারলাম না, কারণ ওই 10,000 কোটি টাকা এমন ভাবে লুটপাট হয়েছে, সেখানে আরো 8,000 কোটি টাকা আমাকে ইনক্লুড করতে হয়েছে। তখন সরকার একটু বিব্রতকর অবস্থায় মহা ফ্যাসাদে পড়ে, কারণ এই টাকাগুলো লুটপাট করেও কারা, যারা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সুবিধা টুবিধা বা ছত্রছায়ায় থাকে, বা বিভিন্ন রাজনৈতিক ভাবে আমরা দেখি বাংলাদেশে বিভিন্ন নিউজ টিউজ হয়, বাংলাদেশের প্রচুর মানুষ টাকা পয়সা নিয়ে বিদেশে গিয়ে খুব ভালো আছে, এগুলো সরকারের ভাবমূর্তি নষ্ট করে, বিশেষত যারা ক্ষমতায় থাকে। এখন ঘটনা হলো, মনোযোগ দিয়ে বুঝো, 10,000 কোটি টাকার প্রকল্পে ব্যয় হলো 18,000 কোটি টাকা দুর্নীতির কারণে, টাকা এখান থেকে লুটপাট হওয়ার কারণে। যদি সেটা না হইতো, আর আমি 30-40 ছোটখাটো প্রকল্প কি করতে পারতাম, বাস্তবায়ন করতে পারতাম, এবং এতে করে কি হইতো, এতে করে আমার সুফল ভোগী মানুষের সংখ্যা বাড়তো। কিন্তু আমি এক প্রকল্পে এত টাকা দেওয়ার কারণে বাকি সমস্ত কিছু আটকে গেছে। তাহলে দুর্নীতি হওয়ার কারণে অন্য সকল উন্নতি দেখো অন্তরায়, দুর্নীতি বাধা। মানে দুর্নীতি এমন জিনিস, এটা প্রত্যেকটা সেক্টরকে হ্যাম্পার করে। এক সেক্টরে দুর্নীতি হলে আরেক সেক্টরে তার প্রভাব পড়ে, কারণ প্রত্যেকটা সেক্টর চালানোর জন্য সরকারকে টাকা ব্যয় করতে হয়। তো সব টাকা যদি একদিকে দেয় বারবার দেয়, একদিকে দেয় বারবার দেয়, তাহলে কি হয়, ব্যাপারটা ইকুয়াল টু কি দাঁড়ায় বলো? সমস্ত উন্নতিটার দ্বারা কি হয়, বাধাগ্রস্ত হয়। এরপর দেখো, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। যে মানুষটা দেশের উপকার করার জন্য ইচ্ছুক না, তার মন নাই, সে চায় না, বলছে সেটা তো মানুষ না, এটা তো পশু। অর্থাৎ যে দেশে আমি জন্মাইলাম, যে দেশের আলো বাতাসে আমি বড় হইলাম, এ দেশের জন্য আমি ভালো কাজ করব না? যদি কারো ইচ্ছা না থাকে যে দেশে জন্মাইলো অন্য কোনো দেশের স্বপ্ন দেখে বা ওই দেশের কল্যাণের জন্য কাজ করে না জন্মভূমির জন্য, তাকে কবি বলছেন পশু। তোমাকে জিনিসটা সহজ করে বুঝাই। আমাদের চারপাশে যত উন্নয়ন দেখো সরকারের, আমরা সব মানুষ এটার অংশীদার এই অর্থে, কারণ আমাদের প্রত্যেকের কাছ থেকে সরকার ভ্যাট এবং ট্যাক্স নেয়, নিয়ে বা আয় করে, তারপর সরকার সেগুলোকে বাস্তবায়ন করে। আচ্ছা, তোমরা যারা সরকারি স্কুলে পড়ো, তোমাদের ব্যাপারটা একটু আলাদা, বুঝো। সরকারি স্কুলের বেতনটা সরকার দেয় সাধারণ মানুষের ইনকাম থেকে কর্মচারীদেরকে, বা স্কুলের উন্নয়ন গুলো করে। তোমরা 17, 16, 18, 20 টাকা করে বেতন দাও, কারণ একজন স্টুডেন্টকে পড়াইতে কি আসলে 20 টাকা লাগে? টাকা তো বেশি লাগে। ওটা দেয় কে? সরকার দেয়। কোথা থেকে দেয়? জনগণ থেকে দেয়। তাহলে তুমি যে স্কুলে পড়াশোনা করতেছো, তুমি পড়তেছো কিন্তু রিক্সাওয়ালার টাকায়, ওই ভ্যানওয়ালার টাকায়, ওই মোটে মজুর কুলি, তাদের অবদান আছে, কারণ তারাও সরকারকে ভ্যাট ট্যাক্স দেয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স তোমরা পড়েছো বাংলাদেশের বিশ্ব পরিচয়ে। এটা কলম কিনো আর একটা কম্বল কিনো, যাই কিনো, সবকিছু থেকে ভ্যালুর সাথে একটা ট্যাক্স অ্যাড করা থাকে। সরকার এটা আয় করার সব থেকে বড় উৎস। তো রাষ্ট্রের জনগণ হিসেবে আমরা সবাই রাষ্ট্রের জন্য কাজ করি। তবে আমরা যারা পড়াশোনা করেছি বা সরকারি সেবাগুলো যেখান থেকে আমরা বেশি বেশি রেগুলার নেই, সেই সেবাগুলো সরকার ক্রিয়েট করে জনগণের টাকায়, কিন্তু পরবর্তীতে আমরা বেমালুম ভুলে যাই যে আমরা জনগণের টাকা দিয়ে পড়ছি। যেমন ধরো, সহজ করে বলি, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় লেভেলে সরকার প্রতিটা স্টুডেন্টকে পড়ানোর জন্য প্রচুর টাকা ভর্তুকি দেয়, এটা তোমরা জানো। এবং খুব বেশি ভর্তুকি যেসব জায়গায় দেয় তার মধ্যে মেডিকেল একটা।
মেডিকেলে অনেক টাকা পার স্টুডেন্টকে পড়ানোর জন্য সরকার প্রচুর টাকা ব্যয় করে একজন মানুষকে ডাক্তার বানানোর জন্য। কিন্তু সেই ডাক্তার বড় হয়ে যদি দেশকে সেবা করতে না পারলো, সাধারণ মানুষের সেবার জন্য যদি কাজ করতে না পারলো, দুঃখজনক না? এটাই এখানে বলছে। স্বদেশের উপকার তুমি যেভাবেই করতে পারো, যতটুকু করতে পারো, যে এঙ্গেল থেকে করতে পারো না কেন, তোমাকে করতে হবে। যদি তুমি উপকার না করো, আর যদি বলো যে হচ্ছে সমস্যার দেশ অমুক তমুক, আমি থাকবো না, এই দেশে চলে যাব। আমরা বিদেশে গিয়েও কাজ করি, দেশে টাকা পাঠাই, সে দেশকে তৈরি করার জন্য কাজ করি, সেটা ফাইন। কিন্তু তুমি এমন অনেক মানুষ পাবে যারা এদেশের আলো বাতাসে বড় হয়েছে, এদেশের সুযোগ সুবিধা নিয়ে তারা বড় হয়েছে, বা এখান থেকে তারা সুযোগ সুবিধা নিয়ে নিজেদেরকে তারা বিল্ড আপ করছে, কিন্তু পরবর্তীতে সেবাটা এ দেশকে আর দেয় না, দিতে চায় না। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে মেধাবীদের এদেশে থাকার মতো সুযোগও থাকে না, সেটা ভিন্ন কেস। তবে তুমি এমন মানুষ পাবে যারা দেশে জন্মাইছে কিন্তু দেশের প্রতি প্রচন্ড বেসুধগার করে। তাদের কথা এই জায়গাটার মধ্যে আসছে। স্বদেশের উপকারে যদি কারো মন না থাকে, তখন তারে কবি বলছেন এর মানুষ বলে কে, এটা তো পশু। কারণ মা, মাতৃভূমি একজন মানুষের কাছে চরম আকাঙ্ক্ষার জিনিস। ভারতচন্দ্র রায় সেই তখন মধ্যযুগের শেষ কবি উনি, 1860 সালে মারা গেছেন এই ভদ্রলোক। উনি কিন্তু তখন বলে গেছেন যে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, মানে মা এবং জন্মভূমি মাতৃভূমি স্বর্গের চেয়েও আমাদের কাছে বেশি মর্যাদার, বেশি আপন। তো স্বদেশ এটাই, দেশপ্রেম এটাই, এভাবে ভালোবাসতে হয় দেশের মাটিকে। তারপরে আসো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা আমরা প্রত্যেকে জানি। মানব জীবন তখনই সফল হয়, সার্থক হয়ে ওঠে, যখন তুমি তোমার লাইফটাকে উৎসর্গ করতে পারো সমাজের জন্য। পৃথিবীতে বহু মানুষ আসছিল, মরে গেছে, মানুষ তাদেরকে স্মরণ করে নাই। আবার বহু মানুষ আসছিল, মরে গেছে, ইন্তেকাল করছে, পৃথিবীতে নাই, কিন্তু আমরা তাকে স্মরণ করি। যেমন ধরো, আমরা আসলে বলার জন্য বলি যে কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেছেন, 1976 সালে মারা গেছেন। কিন্তু আসলে কি জানো বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে কাজী নজরুল্লাহ কখনো মরেন না, তারা মারা যান না। কারণ তাদের জীবনটা উৎসর্গ করে গেছেন মানুষের জন্য, তার লেখার দ্বারা, তার কলমের দ্বারা, তার মেসেজের দ্বারা, মানুষের জন্য। ঠিক এই কথাটাও সেম, দুটোর মধ্যে একটা মিল আছে, একই ভাব সম্প্রসারণ না, মিল আছে। কীর্তিমান মানুষ মরেন না। আর মানুষ কীর্তিমান হয় কখন? নিজের জন্য ভাবলে নাকি? নিজের জন্য ভাবলে সে কীর্তিমান হয়? সমাজের জন্য ভাবলে সে কীর্তিমান হয়, দেশের জন্য ভাবলে সে কীর্তিমান হয়, পৃথিবীর জন্য ভাবলে সে কীর্তিমান হয়। যখন পৃথিবীতে কোনো রোগ আসে, দেখবে একদল সায়েন্টিস্ট রাত দিন সব এক করে দিয়ে পরিশ্রম করেন, ওটার টিকা কি করে আবিষ্কার করা যায়, প্রতিষেধক কিভাবে আবিষ্কার করা যায়। তো ওটার প্রতিষেধক আবিষ্কার না করলে কি বিজ্ঞানের জীবন চলবে না? সুখে স্বাচ্ছন্দ্যে চলে যাবে তো। তার বিত্ত বৈভব, ভোগ বিলাস কোনো কিছুর অভাব হবে না, বিশ্বাস করো, তার কোয়ালিটি তাকে সব দিবে। কিন্তু তারা দিনরাত এক করে দিয়ে পরিশ্রম করেন, একটা টিকা দিয়ে কোটি কোটি মানুষের জীবন এখান থেকে তারা বাঁচানোর ক্ষেত্রে অবদান রাখেন। কেন? এটা একটা নেশা। তুমি যখন নিজের জীবনকে অন্যের জন্য দিতে পারবা, তোমার মধ্যে সত্যিকারের সাফল্য ক্রিয়েট হবে, সত্যিকারের সুখ তুমি পাবা। তো দুটোর মধ্যে একটা ইন্টারনাল মিল আছে। লেখার বৈশিষ্ট্য উপরের কথাগুলো তুমি আলাদা করেই লিখবা। সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। তো প্রত্যেকে যে পরের তরে, আসলে আমাদের জীবনটাই এমন, আমরা আসছি কিন্তু নিজের জন্য না, সমাজের জন্য কাজ করার জন্য। আর এটাই সত্যিকারের জীবন। আর কীর্তিমানের মৃত্যু নাই, ঠিক এটাই বলবা যে সমাজের জন্য মানুষ কাজ করি তখন কীর্তিমান হয়। সে যখন কীর্তি পৃথিবীতে রেখে যায়, মারা যাওয়ার পরেও পৃথিবী থেকে তার দেহের মৃত্যু হলেও তার আত্মাটা মানুষের মাঝে যেন বিরাজ করে। কিভাবে? তার কাজের মাধ্যমে। কারণ ওই যে বললাম, কাজী নজরুলটা মরেন না। এবার বুঝতে পেরেছো কি? হিডেন মিনিংটা দুটার মধ্যে একটা কি আছে, সামঞ্জস্য আছে। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ, এটার মধ্যে দেখো আছে। দেখো এটা এটার মধ্যেও আছে, ওই যে ইন্টারনাল মিল। কেন? ওই যে বললাম, তুমি যদি নিজের জন্য কাজ করতে চাও, নিজে বাঁচতে চাও, খুব ভালো বাঁচতে পারবা। সমাজের জন্য কাজ করলে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, অনেক সুখ তোমাকে বিসর্জন দিতে হবে, অনেক কষ্ট তোমাকে হাসি মুখে মেনে নিতে হবে। তোমাদের লুই পাস্তুরের জীবন থেকে ভাইয়া একটা ছোট্ট গল্প শোনায়, 1 মিনিটে শোনো। লুই পাস্তুর নাম শুনেছো না? লুই পাস্তুরের, ফ্রান্সে ওনার বাড়ি ছিল। উনি কি করেছিলেন? পাস্তুরাইজেশন আবিষ্কার করেছেন না, দুধের। আর একটা বিখ্যাত কাজ করছেন, একটা বিখ্যাত টিকা আবিষ্কার করেছেন। কি সেই টিকা? খুব বিখ্যাত এই জন্য উনি, এমন খুব মারাত্মক রোগ এটা, এটা হইলে এটা পশু থেকে এটা ছড়ায় পানিতে মানুষের দেহে, এবং হইলে আর রক্ষা নাই, মানুষ মরে। সেটা ভ্যাকসিন তিনি আবিষ্কার করেছেন।
এটা তোমার জন্য হোমওয়ার্ক রাখলাম, আমি তোমার থেকে নিব না, তোমাকে আমি পাবো না তাই, কিন্তু তুমি এখন মনে করে দেখো সেটা তিনি করেছে, আমি ক্লু দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? জীবন বাঁচানোর জন্য এটা প্রাণী থেকে মানুষের দেহে আসতো, এই ভ্যাকসিন তিনি আবিষ্কার করেছেন। তো এই লুই পাস্তুর আহ তার বিয়ের দিন, তো ওদের দেশে তো বিয়ে হয় হাজবেন্ড ওয়াইফ দুই পক্ষ নিজেদের মতো করে নিজেরা দায়িত্বে নিজেরা চলে আসে চার্চে, সেখানে বিয়েটা হয়। আমাদের মতো না, আমরা যেরকম ঢাক ঢোল পিটাইয়া তারপরে তোমার হচ্ছে বরযাত্রী হয়ে কন্যার বাপের বাড়িতে গিয়ে বা কমিউনিটি সেন্টারে উপস্থিত হই, তারপরে হচ্ছে ইচ্ছা মতো খাই, পেট ফুলাইয়া দিয়ে খাইতে খাইতে সেই খাই নাকি। কন্যার বাবা থাকুক আর না থাকুক, বরযাত্রী আমি নিয়ে যাব 100 মানুষ, 200 মানুষ, 500 মানুষ, আমার বড় বংশ, আমার উচ্চ মর্যাদা, আমার কত মানুষের সাথে পরিচয়, তাদেরকে নিতে হবে, এরকমটা আমরা করি। তাদের দেশে কালচারটা এমন না, তাদের দেশের কালচারটা অন্যরকম, তারাও পার্টি করে কিন্তু কালচারটা সিস্টেমটা ভিন্ন। তো সবাই, কন্যা পক্ষ থেকে কন্যা আসছে, মানুষ আসছে, বর পক্ষের মানুষ আসছে, কিন্তু খোদ বর বিয়ের অনুষ্ঠানে আসে নাই, দুলহা নাই। তো দুলহা ছাড়া কি বিয়ে হবে? হবে না। সবাই অপেক্ষা করছে দুলহা আসবে কবে, আসবে কবে, আসছে না। তখন লুই পাস্তুরের বাবা, পাস্তুর যখন বিয়ের অনুষ্ঠানে আসেন না, তখন বলল তার বন্ধুদেরকে, দেখো ও তো কাজ পাগল মানুষ, ও কাজ ছাড়া থাকতে পারে না, ও কাজ ছাড়া থাকতে পারে না, দেখো গিয়ে দেখো বিয়ের কথা ভুলে হয়তো তার ল্যাবে সে পড়ে আছে কাজ নিয়ে, হয়তো ভুলে গেছে বিয়ের কথা, আজকে তার বিয়ে। তো তার বন্ধুরা সবাই দৌড়ে গেল ল্যাবে, যেখানে পাস্তুর কাজ করে। ল্যাবে গিয়ে দেখলো সত্যি ঘটনা সত্যি। খুব মনোযোগ দিয়ে লুই পাস্তুর ওই টেবিলের উপর বসে কি একটা হিসাব করতেছে, কিছু একটা নিয়ে খুব ব্যস্ত সে। তখন বন্ধুরা রেগে মেগে বলছে, আমরা আমরা বাংলাদেশি বন্ধু হলে তো আগে গিয়ে তাই ইচ্ছা মতো মারতাম, তাই না, সেই লেভেলে লাথি হতো তার উপর। তো তারা লাথি টাথি দেয় নাই, তারা বলছে যে এই বেটা, তোর আজকে বিয়ে, আর তুই সবাইকে বসায় রেখা তুই এখানে কি করস, চল। তখন পাস্তুর খুব শান্ত ভাবে, মানে মনে হচ্ছিল যে সে বিয়ের কথা ভুলে গেছে, সবাই এটাই টার্গেট করছিল, কিন্তু পাস্তুর শান্তভাবে মাথাটা নিচু থেকে যেমন করে কাজ করছিল উনি তুললেন, তুলে শান্তভাবে বললেন যে বিয়ের কথা আমার মনে আছে, কিন্তু এই কাজটা শেষ না করে আমি বিয়ের আসলে কি করে যাই? ভাবা যায় ব্যাপারটা? বিয়ের কথা তার মনে আছে সে বলতেছে, কিন্তু কাজটা শেষ না করে সে বিয়ের আসলে যেতে পারছে না, এজন্য সে তার ল্যাবে পড়ে আছে কাজ নিয়ে। তো এখান থেকে আমরা বুঝি কি, আমাদের দেশে আমরা দেখি বা এখন যেটা দেখি পৃথিবীতে যে সাধারণ মানুষের জন্য আর কি, বিয়ের বহু আগে থেকে প্রিপারেশন, কেনাকাটা, ওটা ওটা, কিন্তু তার বিয়ের দিন সে ল্যাবে কাজ না করে আহ বিয়েতে যাচ্ছে না, কাজ শেষ না করে সে যাবে না, বিয়ের কথা সে ভুলে নাই, মনে আছে তার, কিন্তু কাজ শেষ না করে সে যেতে পারছে না। এজন্যই তিনি লুই পাস্তুর, এজন্যই তাকে আমরা মনে রাখছি। যদি এই জীবনটা, তার জীবনটা কেবল তার হইতো, যদি সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো, আজকে তাকে আমরা এভাবে স্মরণ করতাম না। বুঝতে পারছো? যদি ভোগ বিলাসে কাটাই দিতেন, ত্যাগ ভাই ত্যাগ, জীবনে বড় হইতে চাও, ত্যাগ লাগবে, সমাজের জন্য লাগবে। আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। আত্মশক্তি মানে কি? নিজস্ব শক্তি। তুমি কি আবার এই গল্প লিখে দিবে নাকি লুই পাস্তুরের লেখার মধ্যে? না, আমি তোমাকে শুনাইলাম মানুষ কি করে ত্যাগের দ্বারা প্রকৃত সুখ পায়। আত্মশক্তি মানে তোমার ব্যক্তি সত্তাকে শক্তিশালী করা, যেন তুমি সেটা দিয়ে দেশ এবং সমাজের কল্যাণে অবদান রাখতে পারো। এটাই শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষার মূল উদ্দেশ্য তোমাকে চাকরি করার উপযুক্ত করে গড়ে তোলা নয়। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, আমাদের আজকের সমাজের জন্য এটা খুব দরকার। এই কথাটা এবং তার বাস্তবতাটা খুব দরকার। কেন জানো? আমাদের দেশে প্রচুর মানুষ আছে যারা বিদ্যা বিলায়, কিন্তু তারা দুর্জন। কবি বলছেন, এখানে রাইটার বলছেন যে দুর্জন মানুষ, খারাপ মানুষ, খারাপ চরিত্রের মানুষ, সে যদি বিদ্বানও হয়, যত বড় মহাপণ্ডিতই হোক না কেন, সে পরিত্যাজ্য, তাকে ত্যাগ করতে হবে, তার কাছে যাওয়া যাবে না। সাপের মাথার মণি, আমরা নাম শুনেছি, তোমরা হয়তো মণি দেখো নাই, আমিও দেখি না সাপের মাথায় মণি কেমন হয়। তবে এটা জানি, লাখ লাখ সাপের মধ্যে একটার মাথায় মণি হতে পারে বা হয়। তো মণি মূল্যবান, তাই বলে তুমি সাপের মাথা থেকে আনতে যাবা নাকি? বিপদ না? ওই সাপ তো তোমার দিবে না, সেটা ছবল দিয়ে দিবে তোমার। তো সাপের মাথার মণি যেরকম মূল্যবান হলো জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, দুর্জনের কাছে থাকা বিদ্যাটাও ওরকমই। বিদ্যা খুব দামি জিনিস,
কিন্তু দুর্জনের কাছে থাকার কারণে, খারাপ মানুষের কাছে থাকার কারণে এটা সাপের মাথার মণির মতো, তুমি আনতে গেলে ক্ষতিগ্রস্ত হবা। তুমি হয়তো শিখবা, কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে বিরাট। মধুর সাথে বিষ মিশিয়ে তোমাকে খাওয়াবে, অর্থাৎ বিদ্যা তুমি গিলবা, তার সাথে বিষও গিলবা, এবং তোমার লাইফ স্পয়েল হতে বাধ্য। এই জন্য মানুষ যদি দুর্জন হয়, চরিত্র যদি খারাপ হয়, সে যত বড় জ্ঞানী হোক, যতগুলো ডিগ্রি তার থাকুক, যত বড় ডক্টরেটই সে হোক না কেন, তার ডিগ্রি থাকুক না কেন, তাকে ত্যাগ করতে হবে। লিভ হিম অর হার। বোঝা গেছে কথা? এটাই হচ্ছে মূল কথা, মানুষের চরিত্রটাই তার জন্য সব থেকে বড় অ্যাসেট। গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন, নহি বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। দারুণ কথা, দারুণ কথা, সাধারণ কথা। কেন অসাধারণ বলছি এটাকে? তোমার কাছে একটা বড় লাইব্রেরি আছে, সেখানে 10,000 বই আছে। 10,000 বইয়ে তো প্রচুর বিদ্যা না? তো বিদ্যা বইয়ে আছে, তাতে তোমার লাভ কি তুমি সেটা অর্জন করতে না পারলে? আরেকজনের হাতে টাকা থাকলে তোমার লাভ কি? সে কোটিপতি, তুমি তো না। এই জন্য আরেকজনের টাকা আর বইয়ে থাকা বিদ্যা কোনোটাই প্রয়োজনীয় সময় কাজে লাগে না, যদি না তুমি সেটাকে নিজের করে নিতে না পারো। যদি নিতে পারো তাহলে সেটা কেবল কাজে লাগে। এখন আসো, ভাব সম্প্রসারণ আমরা কিভাবে লিখবো ভাইয়া? এরকম আমি সোজা করে টানতে পারি না কেন? জ্যামিতিতে ভালো ছিলাম না তাই? আচ্ছা ধরো তো, এটার উত্তর হচ্ছে 8 নং। তুমি মনে করো বললে 8 নং প্রশ্নের উত্তর। তো তুমি চাইলে এটাকে পয়েন্ট দিয়েও লিখতে পারো, পয়েন্ট ছাড়াও লিখতে পারো, দুটোই ভালো। তবে ম্যাক্সিমাম টিচার পয়েন্ট ছাড়া লিখতে বলেন। এখন যে ট্রেন্ড চলতেছে আর কি, আমরা আমাদের সময় এক সময় পড়ছিলাম এরকম, মূল ভাব তুমি লিখছো এরকম, টিচার কাটবে এমন না। তারপরে ধরো সম্প্রসারিত ভাব লিখছো, সম্প্রসারিত ভাবটা তুমি 2-3টা প্যারায় লিখছো। তারপরে হচ্ছে মন্তব্য লিখছো, হ্যাঁ। তবে ভালো কোনটা যদি প্রশ্ন করো, ভালো হচ্ছে পয়েন্ট না বলা, প্যারা প্যারা করে লেখা, এটা ভালো। এই জন্য আমি লিখছি। এবার পয়েন্টগুলো আমি কাটবো, পয়েন্টগুলো কাটলাম, পয়েন্টগুলো কাটলাম, প্যারা প্যারা করে লিখবা। প্রথম 3-4 লাইনে মূল বক্তব্যটা লিখবা, এরপরে মূল সম্প্রসারিত ভাবে আসে সেটাকে ব্যাখ্যা করবা। সেখানে তুমি একাধিক প্যারা নিতে পারো, দুটো নিতে পারো, তিনটেও নিতে পারো যদি টপিক ডিমান্ড করে, তবে তিনটা লাগে না, দুটোতেই হয়ে যায়। এরপরে মন্তব্য। এখন প্রশ্ন হচ্ছে উত্তরের সাইজ কেমন হবে। এখানে 10 নম্বরের প্রশ্ন তো এটা, উত্তরের সাইজ মুখ্য বিবেচনা নিতে হবে, 1.5 পেজ অথবা 2 পেজ। অনেকে আছে তাদের লেখা খুব চাপা, বেশ চাপা, তাদের লেখা বেশ চাপা এবং ছোট, গোটা গোটা হাতে লেখা। তারা, আমি দেখেছি অনেক আমার স্টুডেন্ট 1 পেজের মধ্যে খুব সুন্দর করে লিখে ফেলছে। ভাব সম্প্রসারণ মানে হচ্ছে ওই ভাবটাকে তুমি কত কথার মাধ্যমে সুন্দর করে বুঝাইতে পারো, এটাই। তবে যেহেতু টপিকগুলো এমন ভাবে আসে, তাকে মোটামুটি একটা সুন্দর স্ট্যান্ডার্ড সাইজে নিতে গেলে এটা 1 পেজে বেশি হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো 1.5 পেজ বা 2 পেজ লিখতে পারো, এর বেশি আসলে লেখার কোনো দরকার নাই। এটা যৌক্তিক না, দরকার নাই মানে এর মধ্যে তোমার উত্তর হয়ে যাবে। আর যৌক্তিক নাই জন্য বললাম, তুমি এর বেশি যদি লিখতে চাও একই কথা বারবার আসবে, চর্চিত চর্বণ হবে, টিচার বিরক্ত হবে, নম্বর ভালো পাবা না। এটা করবে না, টিচার জন্য কোনোভাবেই বিরক্ত না হন। আর বানান খুব খেয়াল রাখতে হবে ভাইয়া, বানান, এটা খেয়াল রেখো, বানান ভুল হলে টিচার খুব বিরক্ত হন। এবং ভাব সম্প্রসারণে সাধারণত কোটেশন দিবা না, কোটেশন বা কারো বক্তব্য, হ্যাঁ, বা কোনো চার্ট টার্ট এগুলো দিবা না, কখনোই কোটেশন হবে না। কারণ তুমি মূলত একটা কোটেশনকে ব্যাখ্যা করছো। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এখন একজন রাইটার কথাটা বলছে, তুমি সেটাকে ব্যাখ্যা করছো। তো কোটেশনকে ব্যাখ্যা করার জন্য আবার কোটেশন আসে না। ক্লিয়ার? আর হ্যাঁ, তুমি এখন যদি প্রাসঙ্গিক ভাবে কারো কথা টানতে হয়, তোমার নিজের ভাষায় টানবা। ধরো, ইচ্ছা থাকিলে উপায় হয়, তুমি এটা ব্যাখ্যা করতেছো। তো এখানে গিয়ে তুমি বলতে পারো যে রাজা রবার্ট ব্রুস এতবার চেষ্টা করার পরে সফল হয়েছেন। তোমার বক্তব্য তুমি তার ঘটনাটাকে আনলা। এখন তুমি যদি ওখানে গিয়ে বলো রবার্ট ব্রুস বলেছেন, এরপর তুমি এরকম করে দাও যে আমি যুদ্ধ করে পরাজিত হওয়ার পরে গুহায় আশ্রয় নিয়েছিলাম, তারপর। এখন তুমি তো তার কথাকে তার নেরেশনে নিয়ে আসছো, এটা করা যাবে না। কোনো ঘটনা বা কোনো রেফারেন্স তুমি তোমার ভাষায় টানতে পারবা, কিন্তু কোটেশন হবে না। এটা ভাব সম্প্রসারণের সিস্টেম নয়, এটা মাথায় রেখো। ল্যাঙ্গুয়েজ তোমার, যথাসম্ভব সহজ বাক্যে এটাকে বুঝাই দিবা। ওকে।
এরপরে আসো, মনে করো তুমি ফাহিমা, তুমি দৈনিক প্রথম আলো পত্রিকার সিলেট প্রতিনিধি। তোমার এলাকার যানজট সম্পর্কে বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করা। ওকে। মনে করো তুমি শুভ, তুমি দৈনিক প্রথম আলো পত্রিকার কুমিল্লা অঞ্চলের প্রতিনিধি। সম্প্রতি দেশের সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লিখো। ফাইন। মনে করো তুমি তামান্না, তুমি দৈনিক ইত্তেফাক পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি। তোমার শহরের সড়কের দুরবস্থার সার্বিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করো। তো যদি তোমাকে নাম উল্লেখ করে দেয়, পত্রিকায় উল্লেখ করে দেয়, সেগুলো তুমি মেনটেন করবা, অবশ্যই মেনটেন করবা। যদি না দেয়, নিজের মতো করে ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা নাই। তো এখন আসো, এটার কি, তোমার সিস্টেম কি, সিস্টেমটা আমি তোমাকে ভাইয়া দুটা পেজ নিই, নিয়ে তোমাকে ভাইয়া বুঝাই দিই, তাহলে তোমার বুঝতে মনে হয় সুবিধা হবে, তাই না? আমি তোমার ফরম্যাটটাকে একটা সুন্দর পেজে দেখাই দিচ্ছি, যে এই ফরম্যাটে তুমি যদি লিখো, তাহলে উত্তরটা তোমার জন্য ভালো হয়। বিশেষত তোমাদের সংবাদ প্রতিবেদন নিয়ে ভাইয়া শুরুতেই বলছি, এখন আর কোনো বিতর্ক নাই, কারণ এখন তোমাদের বইয়ে সংবাদ প্রতিবেদন দেওয়াই আছে। যেহেতু দেওয়াই আছে, তো সেই ফরম্যাট নিয়ে ধর চিন্তা করার কিছু নাই, তাই না? তো তারপরে আসো, অনেকের ভয় থাকে, তাদের ভয়টা কিভাবে কাটানো যায়, সেজন্য আমি তোমাদেরকে একটা ফরম্যাট দেখাই দিচ্ছি। তো ধরো আমি এখানে লিখে নিলাম সংবাদ প্রতিবেদন। আগে দুই রকমের প্রতিবেদন ছিল, এখন তোমাদের এক রকমের প্রতিবেদনই হয়, এবং সেটা হলো সংবাদ প্রতিবেদন। তো সংবাদ প্রতিবেদন প্রকৃতপক্ষে তুমি একজন রিপোর্টার বা সংবাদ কর্মী হিসেবে যে ল্যাঙ্গুয়েজ, সেটা মেনটেন করে লিখবা। এই হলো, আবার ধরো খাতার পেজ আঁকাইলাম, এবং তুমি এখানে সব বললা কত নং প্রশ্নের উত্তর, ধরো বললা 10 নং প্রশ্নের উত্তর, টান দিলা। তারপরে বিষয় লিখলা, বিষয় ধরো আমি এখান থেকে নিলাম কি এটা, দিনাজপুর জেলার প্রতিনিধি তুমি তামান্না, দৈনিক ইত্তেফাক পত্রিকা সড়কের দুরবস্থার বেহাল চিত্র ধরে একটা প্রতিবেদন তৈরি করবা। তো নাম যেহেতু দেওয়া আছে, নাম ব্যবহার করতে পারো, অথবা নাম যদি ব্যবহার না করো, তাহলে কি ব্যবহার করবা, বলবা নিজস্ব সংবাদদাতা, কোনো সমস্যা নেই, অথবা স্টাফ রিপোর্টার, কোনো সমস্যা নেই। তো আমরা নামটা নিলাম, আমরা বললাম যে তামান্না দিনাজপুর। তারপরে তুমি এখানে তারিখ দিলা, মনে করে দিলা 19 ডিসেম্বর 2022। এটা দিয়ে শুরু করলা। এখন এটার পরে তো এটা কি হেডলাইনের মতো হয়ে গেছে না? আচ্ছা, হেডলাইনের মতো হয়ে গেলে, হেডলাইনটা তো দিইনি, আমি দুঃখিত, আমি হেডলাইনটা ভাই দিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে তোমার এই 10 নং প্রশ্নের উত্তর, সংবাদ প্রতিবেদন। এখন তুমি এটার হেডলাইন দিবা যে দিনাজপুরে সড়কের বেহাল দশা। টান দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এরপরে নিচে এসে বললা তামান্না দিনাজপুর, ধরো বললা 17 ডিসেম্বর 2022, টান দিলা। এরপর এখান থেকে লেখা শুরু করবা, এটা পয়েন্ট তো। এরপর লেখা শুরু করলা, যেখানে গিয়ে শেষ সেখানে গিয়ে শেষ, আর কোনো সমস্যা নাই, হ্যাঁ। এবং কোনো খাম হবে না। খাম হওয়ার শর্ত দুটা। তুমি যদি কোনো অ্যাপ্লিকেশন তোমার টিচারকে পাঠাও, দাও স্কুলে, তো আমরা হেড স্যার কাছে কি অ্যাপ্লিকেশন খালি কাগজে দিই, না খামের ভিতরে দিই? খামের ভিতরে ভরে দিই। তো খামের ভিতরে যদি ভরে দেই, এটা হচ্ছে এখানে খামের ভদ্রতা, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনে দিতে হয়। আচ্ছা, চিঠিতে খাম কেন দেই, বা অন্যান্য জিনিস যেগুলো ডাকে পাঠায় সেখানে খাম দিই? কারণ যেগুলো ডাক ঘরে যাবে, ডাকে পাঠাবো, সেগুলোতে খাম দিতে হবে, প্রেরক প্রাপকের ঠিকানা থাকবে, ডাক টিকিট থাকবে। খাম কোন জায়গায় আসতেছে, লজিক্যাল জায়গায় দিতে হবে, অন্য জায়গায় মেরে দিলে তো হবে না রে ভাই। তো এখন তো খবর টবর সব মেইলে চলে যায়। দিনাজপুর প্রতিনিধি কারণ বাজার পাঠাই দিবে, সেটা মেইলে, সো তোমার খাম দিতে হবে না, প্রতিবেদনে খাম হয় না। তারপরে তোমার যদি আর একটু দেখতে মনে চায়, তুমি চাইলে তোমার যে বোর্ড বইটা আছে, সেই বোর্ড বুকটা একটু চাইলে কি করতে পারো, দেখতে পারো। সংবাদ প্রতিবেদনের এটাই নমুনা, তোমার বই এটাই দেওয়া আছে। হেডলাইন দিবা জাস্ট, তোমার তোমার দিনাজপুর প্রতিনিধি বা এরকম দিয়ে শুরু করে দিবে। অনেক সময় তুমি নাম নাও থাকতে পারে, তখন বলবা যে নিজস্ব সংবাদদাতা,
কোন জায়গা, ধরো দিনাজপুর বললা বা নওগাঁ বললা, বলে যে তুমি তারিখ দিয়ে শুরু করে দিবা। অনেকে আবার তারিখ দেয় না, খুব মেজর কিছু না, তবে তোমার বইয়ে যেহেতু তারিখটা দিয়ে লিখছে নমুনাটা, তুমি তারিখটা ব্যবহার করবা, সমস্যা নেই, এটাই ভালো। এরপরে আসো, আমরা সারাংশ সারমর্ম নিয়ে কথা বলছিলাম, আমি এক কথায় আবার লিখে দেই যে সারাংশ বা সারমর্ম মানে হলো একটি গদ্যাংশ বা পদ্যাংশের মূল কথা সংক্ষেপে, সংক্ষেপে মানে আমি বুঝাইছি তোমাকে 5 লাইন, 3 থেকে 5টি বাক্য। লাইন কয়টা? 5টা। বাক্য কয়টা? 3 থেকে 5টা। এই জন্য লাইন এবং বাক্য দুটি উল্লেখ করলাম, কারণ তোমরা আবার অনেকে মনে করবা যে ভাইয়া আমি 5 বাক্য দিয়ে তাহলে পেজ শেষ করে দিই, না, 5 লাইন, এর বেশি না। সংক্ষেপে উপস্থাপন করা, এটাই হলো সারমর্মের মূল কথা। যেমন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, তুমি বা সেরা প্রাণী, তুমি এটার মূল কথা কিভাবে লিখবা? তোমার ভাষায় লিখো। আমি এটা পড়ি, তারপরে আমি উত্তরটা বলি, তুমি যেন সহজে বুঝতে পারো। মানুষ সৃষ্টির সেরা প্রাণী, জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক ও বুদ্ধি জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিতেছে। পশু বল, এটা পেশি বল হবে, পশু বল না, এটা হবে কি বল? পেশি বল। পেশি মানে শক্তি আর কি, দৈহিক শক্তি। পেশি বল বা ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়, প্রকৃত মানুষ এই জাতীয় জীবনের প্রতিষ্ঠা উন্নয়ন আনয়নে সক্ষম। তো তুমি তাহলে এখানে কি বলবা? মূল বক্তব্যটা হবে এমন যে মানুষ বিবেক এবং বুদ্ধি থাকার কারণে অন্যান্য প্রাণীর থেকে শ্রেষ্ঠ, আর সেই বুদ্ধি বা জ্ঞান দ্বারা মানুষ তার শ্রেষ্ঠত্বকে পৃথিবীতে স্থাপন করেছে। মানুষই জ্ঞান বা বুদ্ধি প্রকৃত শিক্ষার মাধ্যমেই অর্জন করতে পারে। শেষ। বুঝতে পেরেছো? জ্ঞান বা মনুষ্যত্ব তা প্রকৃত শিক্ষা দিয়ে অর্জন করতে পারে। 3টা সেন্টেন্স বলছি, হয়ে গেছে। ক্লিয়ার? উত্তর, সুন্দর উত্তর হয়ে গেছে। ঠিক বাকিগুলো এরকমই দেখো। এখানে তুমি টাকার প্রয়োজনীয়তা যে আমাদের মধ্যে কত, সেটা নিয়ে এটা কথা, আমরা কিভাবে টাকার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এখানে দৈন্য যদি আসে আসুক লজ্জা কে বা তাহে, যদি জীবনে দুরবস্থা আসে, খারাপ সময় আসে, তাহলে ভেঙে পড়তে নেই। খারাপ সময়ের বিরুদ্ধে ফাইট করতে হয়, লড়াই করতে হয়, সেই লড়াই করার কথাটা এখানে বলা আছে। তারপরে কোথায় স্বর্গ কোথায় নরক, এখানে বলা আছে যে পৃথিবীতে আমরা মনে করি স্বর্গ নরক অনেক দূর, না, এটা কাছে। পৃথিবীতে এটার ফ্লেভার তুমি পাইতে পারো কেমনে? যদি তুমি হিংসা বিদ্বেষ মারামারি হানাহারি নৈরাজ্য সমাজে করো, তাহলে এই সমাজ তোমার জন্য নরক। আর যদি তুমি প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে সহযোগিতার বন্ধনে আবদ্ধ হও, এই সমাজ তোমার জন্য স্বর্গ। তুমি এই কথাকে কিভাবে লিখবা? তুমি বলবা স্বর্গ নরক আসলে দূরে নয়, পৃথিবীতেই সমাজের মধ্যে এর অবস্থান রয়েছে। যদি আমরা সাহায্য সহযোগিতা এবং প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ হই, এটা আমাদের স্বর্গের অনুভূতি দেবে। ঠিক যদি আমরা হিংসা চড়াই, তাহলে আমরা নরকের অনুভূতি পাবো। হয়ে গেল। কথা কি বুঝছো? এই ছিল কথা, তোমাদের জন্য নির্মিতের আয়োজন। তো তোমাদের সাথে ভাইয়া আবার কথা বলবো পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া আমার পক্ষ থেকে শুভকামনা। আল্লাহ হাফেজ।